জাপান থেকে এলো 2.5 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। 21 কোটি ডোজের জন্য চুক্তি করেছে সরকার। করোনায় আরও 195 জনের প্রাণহানি। টিকা না দিলেও অক্সিজেন পাঠালো ভারত। বিশেষ ট্রেনে এলো 200 টন। প্রধানমন্ত্রীর আহ্বানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া 250 আইসিইউ ভেন্টিলেটর দেশে। কঠোর বিধিনিষেধেও ফেরিতে ঢল, সড়কে গাড়ি ও মানুষের চাপ। নানা অজুহাতে বের হচ্ছেন অনেকে। মোড়ে মোড়ে চেকপোস্টে কঠোর নজরদারি। চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ 104 ডেঙ্গু রোগী হাসপাতালে, সবাই রাজধানীর। এখনই সামাল না দিলে আগস্ট সেপ্টেম্বরে মারাত্মক পরিস্থিতির আশঙ্কা। বৃষ্টি আর জোয়ারে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে কোমর পানি। রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে। সিডিএ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। জাপান থেকে বাংলাদেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ ডোজ টিকা। পররাষ্ট্রমন্ত্রীর হাতে টিকা তুলে দিয়ে জাপানি রাষ্ট্রদূত জানান, ধাপে ধাপে আরও 27.5 লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে দেশটি। এদিকে এখন পর্যন্ত 21 কোটি ডোজ টিকার জন্য বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অবশেষে দেশে এসেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। শনিবার বিকেল 3:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যাথে এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান। করোনা টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসে 2,45,200 ডোজ টিকা। বিমানবন্দরে টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্যান্যরা। পরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে দেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ মোট 30 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। বাংলাদেশের যারা অধীর আগ্রহে অ্যাস্ট্রাজেনেকার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য জাপান টিকা সরবরাহ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি ধারাবাহিকভাবে এই মাস এবং পরের মাসেও অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ করতে পারব। জাপান মোট 30 লাখ করোনা টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন করতে চীন সরকার আগ্রহ প্রকাশ করেছে। দেশের একটি প্রতিষ্ঠানকে বাছাইও করেছে চীন। বললাম যে আগে আপনারা বলেছিলেন যে আপনারা দেশে এসে ভিজিট করে ফার্মাসি ঠিক করবেন কোম্পানি। উনি বলেন এটা আমাদের ঠিক হয়ে গেছে, আমরা ঠিক করে ফেলেছি। আমি আপনারা রাজি হলে আমরা চুক্তির খসড়া আপনাদের কাছে পৌঁছে দিব 4-5 ঘন্টার মধ্যে। আমার বিশ্বাস যে কোনো মুহূর্তেই এইটা আমরা সই করব এবং তাতে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এদিকে শনিবার আলাদা এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে কাজ চলছে। এ পর্যন্ত 1,20,00,000 কাছাকাছি লোক ভ্যাকসিনেট হয়েছে। আমরা যে বিভিন্ন ভ্যাকসিন অর্ডার করেছি এবং প্রতিশ্রুতি পেয়েছি, তার সংখ্যা কিন্তু অনেক, 21 কোটি। এ পর্যন্ত 4টি কোম্পানির 2,13 লাখ টিকা বাংলাদেশে এসেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। চায়নার শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 7 কোটি ভ্যাকসিন। টিকা না দিলেও অক্সিজেন পাঠিয়েছে ভারত। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে 200 টন তরল মেডিকেল অক্সিজেন বাংলাদেশে এসে পৌঁছায় রাত 10টার দিকে। এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে 250টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কয়েকজন চিকিৎসক। শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো পৌঁছায়। আমেরিকা প্রবাসী 5 বাংলাদেশি চিকিৎসকের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে এলো 250 ভ্রাম্যমাণ ভেন্টিলেটর। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ABM আব্দুল্লাহ শাহজালাল বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো বুঝে নেন। যুক্তরাষ্ট্রে তৈরি প্রায় 13 লাখ টাকা দামের এই অত্যাধুনিক ভেন্টিলেটর দিয়ে প্রত্যন্ত অঞ্চলের আইসিইউ ঘাটতি মেটানো সম্ভব বলে জানানো হয়। একজন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উনার নেতৃত্বে কিন্তু হয়েছে। আরও 2-3 জনের নাম বলছি আমি, ডক্টর মাসুদুল হাসান, ডাক্তার চৌধুরী হাফিজ হাসান, মাহমুদুল শামস বাপ্পি এবং কানাডা প্রবাসী ডক্টর আরিফুর রহমান। তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু এই ভেন্টিলেটরগুলো পাচ্ছি। 250 ভেন্টিলেটর। এটা একটা পোর্টেবল। এটা কিন্তু ইচ্ছা করলে আপনি অ্যাম্বুলেন্সে রাখা যাবে, গ্রামে গঞ্জে নেওয়া যাবে, উপজেলায় নেওয়া যাবে, জেলাতেও কার্যকরী হবে। আইসিইউ যে কাজগুলো দেওয়া হয়, লাইফ সাপোর্ট দেওয়া হয়, এই মেশিনে কিন্তু এই লাইফ সাপোর্টটা দেওয়া যাবে, রোগীকে কিন্তু বাঁচানো যাবে।
এদিকে টিকা না দিলেও অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন LMO বাংলাদেশে পাঠিয়েছে ভারত সরকার। 10টি কন্টেইনার নিয়ে ভারত ছেড়ে আসা ট্রেনটির রাত 10:30টার পর বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ বাড়াবে। এই অক্সিজেনগুলি বেনাপোল কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে এটি আজ রাতের মধ্যেই ছেড়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছাবে এবং বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এটি সরবরাহ করা হবে। গত 24শে এপ্রিল থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন সেবা চালু করে ভারতীয় রেলওয়ে। এই প্রথম প্রতিবেশী কোনো দেশ হিসেবে এই সেবা পেল বাংলাদেশ। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল পুরো দেশ। শনাক্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 195 জন। সর্বোচ্চ ঢাকায় প্রাণহানি 68 জনের। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারীতে ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারা দেশে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হাসপাতালগুলোতেও অসচেতনতা আর অস্বাভাবিক রোগীর চাপে শয্যা, অক্সিজেন ও আইসিইউ সংকট চরমে। নানা উপসর্গ নিয়ে অক্সিজেনের আশায় দূর দূরান্ত থেকে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। খুলনা বিভাগে 41 জন ও জেলায় 5 জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় 19 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে মারা গেছেন 18 জন। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় 6 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 140 জনের নমুনা পরীক্ষা করে 91 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রোগীরও চাপ বেশি, দেখি তারা যতটুকু সাধ্য মতন চেষ্টা করে দেখিচ্ছে। ময়মনসিংহ বিভাগে 10 জন ও জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। 2 জন করে মারা গেছেন নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে। ওখানে আসার পরে আইসি সাপোর্ট পাচ্ছে না, সাপোর্ট না পাওয়ার রোগী, প্রচুর রোগী আপনার বেড়েই মারা যাচ্ছে। বরিশাল বিভাগে 5 জন ও জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেনের সংকট আছে, সিরিয়াল দিয়ে অক্সিজেন পাওয়া যাইতেছে না সময় মতো। এছাড়া নারায়ণগঞ্জে 9 জন, ফরিদপুর ও টাঙ্গাইলে 4 জন এবং দিনাজপুরে 2 জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন জেলার সদর হাসপাতালগুলো। রোগীদের মধ্যে গোপন করার প্রবণতা থাকায় করোনা ভাইরাস ঘুরছে হাসপাতালের প্রতিটি করিডোরে। সেলিয়া সুলতানার রিপোর্ট। একই ছাদের নিচে কোভিড ও সাধারণ রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছে টাঙ্গাইল জেলা সদর হাসপাতাল। জেলাটিতে প্রতিদিন অন্তত 35% উপরের সংক্রমণের হার। হাসপাতালটিতে মাত্র 10 শয্যার আইসিইউ শয্যা সবসময় পূর্ণ। করোনা রোগীদের সাধারণ সিট দখলে কোণঠাসা সাধারণ রোগীরা। চিকিৎসকরা জানান, রোগীরা হিস্ট্রি গোপন করায় করোনা ভাইরাস ঘুরছে হাসপাতালের প্রতিটি করিডোরে। রোগীদের সাথে আসা স্বজনদের অসচেতনতায় হাসপাতালের বাইরেও ছড়াচ্ছে ভাইরাস। এখনকার যে পরিস্থিতি, এখানে বেশিরভাগই হলো ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। আমরা বিগত কিছুদিন আগে 5টা স্যাম্পল পাঠিয়েছিলাম, 5টাই ডেল্টা ভ্যারিয়েন্টের নমুনা আসছে। গ্রামে আক্রান্তের ঘটা বেশি। এমন পর্যায়ে আসে আসলে আমাদের করার কিছু থাকে না। এরই মধ্যে কোভিড কমপ্লিকেশনের কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো হিস্ট্রি পাচ্ছেন মাঠ পর্যায়ের কর্তব্যরত চিকিৎসকরা। হার্ট অ্যাটাকের রোগী হার্টের চিকিৎসা করতে যায় এবং কোভিড পরীক্ষা যখন আমরা করতে যাই দেখা গেলো সেই রোগী কোভিড পজিটিভ। তার মানে অনেক রোগী আবার স্ট্রোক নিয়ে আসছে এবং এগুলো কিন্তু কোভিডের কমপ্লিকেশনের ফলে তার কিন্তু এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকগুলি হচ্ছে এবং রোগীরা কিন্তু অনেক সময় অ্যাসিমপ্টোমেটিক থাকে, তার কমপ্লিকেশন ডেভেলপ করার পরে তারা হাসপাতালে আসছে। জ্বর হয়ে কেউ ভালো হয়ে গেছে, আবার জ্বর চলতেছে বা জ্বর, ডায়রিয়া বিভিন্ন, কিন্তু দেখা যাচ্ছে শ্বাসকষ্টটা শুরু হচ্ছে 7-8 দিন পরে। রোগীগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এখনও আসছে গ্রাম থেকে এবং একটা খারাপ অবস্থায় চলে আসতেছে। একদিকে প্রত্যন্ত অঞ্চলে করোনার ডেল্টা সংক্রমণ বৃদ্ধি, অন্যদিকে হাসপাতালগুলোতে চিকিৎসক এবং নার্সদের করোনা সংক্রমণ, দুটোই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে জেলা সদর হাসপাতালগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে যদি চলতে থাকে তবে একদিকে যেমন চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মী সংকটে পড়বে হাসপাতালগুলো, অন্যদিকে যে কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে সেলিয়া সুলতানা, সময় সংবাদ। রাজধানীর কোভিড হাসপাতালে আইসিইউ শয্যার জন্য হাহাকার। শয্যা সংকটে চোখের সামনেই রোগীর মৃত্যু দেখতে হচ্ছে স্বজনদের। এর মধ্যে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা না বাড়ালে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।
40 বছর বয়সী গোপালকে হার মানতে হয়েছে করোনার কাছে। সেই শোকে পাগল প্রায় মা। শোকার্ত পরিবার বলছে সময় মতো আইসিইউ শয্যা মিললে বাঁচানো যেত স্বজনকে। কালকে রক্ত টেস্ট দিছি অন্তরে, আমরা আজকে রোগী মারা গেছে, আমরা এখনো পাইনি। রাজধানীর যে কটি হাসপাতালে করোনা সেবা মেলে সবগুলোতেই কেবল হাহাকার আর দীর্ঘশ্বাস। রোগী নিয়ে এদিক ওদিক ছোটাছুটি। কোভিডের টেস্ট করা যেটা এটা তো হলো ম্যান্ডেটরি, কিন্তু সেই মেশিনই নাকি এখানে নাই। যখন প্রয়োজন সাথে সাথে সেই জিনিসটা পাচ্ছি না। রাজধানীর সবচেয়ে বড় কোভিড হাসপাতালের পরিচালক বলছেন 212টি আইসিইউতে গতকালই ভর্তি ছিলেন 198 জন। যদি কোনো সুনির্দিষ্ট কোনো কারো ঘাটতি থাকে বা কিছু জানায়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আছে, 24 ঘন্টা আমরা এখানে কাজ করি, আমাদের জানালে আমরা ব্যবস্থা নিব। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালগুলোর সক্ষমতা যেমন কম, তেমনি সেবা নিয়ে স্বজনদের অভিযোগও ভিত্তিহীন নয়। অভিযোগগুলো সঠিক, কারণ হচ্ছে আমরা 1.5 বছর সময় পাওয়ার পরও অ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই করে হাই ফ্লো অক্সিজেন দেওয়ার যে ব্যবস্থা করার কথা ছিল এগুলো করতে পারিনি। সক্ষমতা বাড়াতে হবে উপজেলা হাসপাতালগুলিতে বিশেষ করে, এবং পরবর্তীতে জেলা হাসপাতালগুলিতে, যাতে করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত করা যায়। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ফেরিঘাটে চোখে পড়েছে রাজধানীমুখী মানুষের ঢল। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌরুট দিয়ে ঢাকায় ফিরেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু মানুষ। করোনা সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদি করেই কর্মস্থলে ফিরেন তারা। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। শনিবার সকাল 10টার দিকে শিমুলিয়া ঘাটে ফেরি ভিড়তেই নামার জন্য এইভাবেই হুমড়ি খেয়ে পড়েন ঢাকামুখী অসংখ্য যাত্রী। কারো মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নানা অজুহাতে ঢাকায় ফেরেন তারা। পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এলেও যানবাহন সংকটে বিপাকে পড়েন অনেকে। রাজধানীতে ফিরতে পায়ে হেঁটে রওনা দেন তারা। ম্যানেজমেন্টের ডিসিশন যাওয়াই লাগবে, সো এখানে তো কিছু করার নাই। জরুরি কাজ, আমি আসলে একটা জব করি, এখন আমার ইমার্জেন্সি করে যাইতে হবে। কর্তৃপক্ষ বলছে পূর্ব ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সহ ভ্রাম্যমাণ আদালত। যৌক্তিক কারণ দেখাতে না পারলেই করা হচ্ছে জরিমানা। অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে আমরা ঘাট ত্যাগ করে ওপারে যেতে দিচ্ছি না, অর্থাৎ ঢাকা ত্যাগ করতে দিচ্ছি না। ছাত্রের মা মারা গেছে, সেই সুযোগে সেই অজুহাতে 9 জন হুজুর যাচ্ছে না একটা হাইস গাড়িতে করে, আমরা তাদেরকে জরিমানা আওতা নিয়ে আসছি এবং সেটা ঢাকায় ব্যাক করাচ্ছি। শিমুলিয়া বাংলাবাজার রুটের 450 স্পিডবোট, 87টি লঞ্চ ও 2 শতাধিক ট্রলার চলাচল বন্ধ রয়েছে। 19টির মধ্যে চালু রাখা হয়েছে মাত্র 7টি ফেরি। প্রিয়জনদের সাথে ঈদ শেষে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই পায়ে হেঁটে রাজধানী ফিরছেন অসংখ্য মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে ঢাকার প্রবেশ মুখেও ছিল মানুষের ঢল। মিথ্যা তথ্য দিয়ে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেন অনেকেই। নানা অজুহাতে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষকে করা হয়েছে জরিমানাও। মোড়ে মোড়ে চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি এড়াতে অনেকেই নিচ্ছেন নানা কৌশল। এহসানুল হক শাওনকে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। নালিশ ও সালিশ কেন্দ্রের যে একটা আপনি স্টিকার লাগাইছেন, ওটা কেন লাগাইছেন আপনি? ওটা তো নালিশ ফাউন্ডেশন, এটা একটা সংস্থা, কিন্তু সংস্থার গাড়ি তো এটা না। মানবাধিকার সংস্থার ভুয়া স্টিকার লাগিয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে গাড়িটি। খোঁজ নিয়ে দেখা যায় লাইসেন্স নেই গাড়িটির চালকের। অন্যদিকে অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন করতে দেখা গেছে অন্যতম প্রবেশ মুখ গাবতলীতে। অ্যাম্বুলেন্সে তারা যাত্রী পরিবহন করছে, কেউ রোগী নাই। কঠোর বিধিনিষেধের মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি এড়াতে পিকআপ ভ্যানকে পলিথিন দিয়ে ঢেকে চিকিৎসকের গাড়ি পরিচয়ে প্রবেশের চেষ্টাও চোখে পড়ে। বিধিনিষেধের দ্বিতীয় দিনে নগরীতে গাড়ির সংখ্যা কম থাকলেও নানা অজুহাতে বাইরে বের হন সাধারণ মানুষ। জেরার মুখে পড়তে হয় বিভিন্ন পয়েন্টে। কি জন্য এসেছেন? এয়ারপোর্টে আগে আসি নাই, তাই দেখার জন্য আসছেন। মেয়েটাকে নিয়ে ঢাকা মেডিকেল যাচ্ছি, স্যার গাড়ি পাচ্ছি না আর কি। 3 জন অফিসারের 3টে স্বাক্ষর থাকতো যে উনি পাস করেছে, ফিল্ড টেস্ট রাইট সবগুলো পাস করেছে, ওনার এইটা নাই। অফিসে চাকরি করেন, অফিসের নাম কি? সেবা।
সেবা আপনার আইডি কার্ড আছে? আইডি তো স্যার বাসায় রেখে আসতে বলে। ঈদের তৃতীয় দিনেও ঢাকামুখী মানুষের ঢল ছিল বিভিন্ন প্রবেশ পথে। তবে মোড়ে মোড়ে চেকপোস্টে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট বসিয়ে তাদের জরিমানার আওতায় আনা হয়। অনেকেই অনেক অজুহাত আমাদেরকে দিচ্ছেন, যেমন বোনের বাসায় গরু মাংস রান্না করা হয়েছে সেটা খেতে যাচ্ছেন, বৃষ্টির দিন খিচুড়ি এবং গরু মাংস খেতে যাচ্ছেন। যারা বিষয়টা একেবারেই মানতে চাচ্ছেন না তাদেরকে আমরা জরিমানা করে সচেতন করার চেষ্টা করছি। যারা আমাদের কথা মানছেন তাদেরকে আমরা তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। চলমান বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া বাইরে বের হলে পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ২,০০০ টাকা ও অনাদায়ে ৬ মাসের জেল হতে পারে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে শনিবার একদিনে সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। করোনার মধ্যেই ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোকে। অ্যাডিস নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে না পারলে আগামী আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতির আরও ভয়াবহ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। যাত্রাবাড়ির বাসিন্দা রকিবুলের ঈদের আগের দিন হঠাৎই জ্বর। 2 দিনের মাথায় পরীক্ষা করে ধরা পড়ে ডেঙ্গু। পরিস্থিতির একটু অবনতি হওয়ায় ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। বাহিরে যাইতো না, এই 2 বছরের মধ্যে রুমেই ছিল। এর জন্য ভাবছি যেন অন্য কোনো সমস্যা না, তো এই জন্য ভাবছি মনে হয় ডেঙ্গুই হয়েছে, কারণ নিচে আমাদের কলোনির ভিতরে আরও 2 একজনের ডেঙ্গু হয়েছে। করোনার মধ্যেই হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে শনিবারই প্রথম একদিনে রোগী শনাক্ত হয়েছে শতাধিক, যাদের মধ্যে সবাই ঢাকার। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর সংখ্যাও এখন 400-র বেশি। ডেঙ্গুর উপসর্গ প্রথমে আসে না, যখন প্লাটলেট কমে যায় শেষের দিকে এসে তখন জ্বর শুরুতে থাকে এবং পরে যখন জ্বর কমে যায় তখন প্লাটলেট কমতে থাকে, এবং সেক্ষেত্রে কিছু কিছু রোগী জটিলতার দিকে যায়, যেমন ডেঙ্গু শক সিনড্রোম বা এই জাতীয় জিনিসগুলি পরবর্তীতে দেখা যায়। 2019 সালের পর আবারও জুলাই মাসে এসে শনাক্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। 24 দিনে এই সংখ্যা 1200-র বেশি। কীটতত্ত্ববিদরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে আগামী 2 মাসে সার্বিক অবস্থা আরও ভয়াবহ হবে। ওপেন স্পেস, কনস্ট্রাকশন সাইট, বন্ধ থাকা অফিস আদালত, বিভিন্ন ভবনে এডিস মশা নিয়ন্ত্রণের জরুরি পদক্ষেপ না নিলে এডিস মশা আরও বেড়ে যাবে এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী আরও অনেক বেশি হবে। চলতি বছর সরকারি হিসাবে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1574 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি আর জোয়ারের পানিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। এতে চরম দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। এদিকে সিডিএ সহ নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফেরদৌস লিপির রিপোর্ট। ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল তলিয়ে যাওয়া অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নানা প্রকল্প, নানা উদ্যোগ নিয়েও পরিত্রাণ পাওয়া যাচ্ছে না এই দুর্ভোগ থেকে। শনিবার দুপুরের পর থেকে জোয়ারের পানি আর থেমে থেমে বৃষ্টির পানিতে প্লাবিত হয় মা ও শিশু হাসপাতাল। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েন চরম দুর্ভোগে। বৃষ্টি হলে জোয়ারে পানি বসে যায়, এখানে কোনো রোগী আসতে পারতেছে না, রোগী আনতে পারতেছে না, নিতে পারতেছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজে নিচে নামতে হচ্ছে, বিভিন্ন সময় ভিজতে হচ্ছে, বা একটা দুর্ভোগ বলা যায় না যে আসলে কষ্টটা আসলে কত বেশি হচ্ছে। আমার প্রচুর কষ্ট, কারণ আমি একটার দিকে রিলিজ পাইছি কিন্তু এখনো পর্যন্ত যাইতে পারতেছি না। নগরের সিডিএ, আগ্রাবাদ, হালিশহর এলাকার একাংশেও সৃষ্টি হয় জলাবদ্ধতার। বিধিনিষেধের মধ্যেও জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককেই রিক্সা ভাড়া গুনতে হয়েছে কয়েক গুণ বেশি। পানি উঠলে তো কষ্ট হয়, দেখা মানে যে বিশেষ করে চলাচলে গাড়ি ঘোড়া তো চলতে পারে না। 20 টাকার ভাড়া তখন 50-100 টাকা ভাড়া দিতে হয়, সব কিছু বাড়তি এই আর কি। যাওয়া আসা তো অনেক কষ্ট, আর আমরা এখানে কষ্ট পাচ্ছি প্রায় বিগত 10-12 বছরের উপরেই হবে। পূর্ণিমার সময় চট্টগ্রামের সিডিএ এলাকার বাসিন্দাদের ঘরে ঢোকা এবং বের হওয়ার সময় অনেকটা নির্ধারিত হয় এই জোয়ারের পানির উপর। তার উপর বৃষ্টিযুক্ত হলে দুর্ভোগের সীমা ছাড়িয়ে যায়, অথচ এই দুর্ভোগ দেখার নেই কোনো অভিভাবক। আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামে 33.03 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শেষ বিদায়ে সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। খিলগাঁওয়ের পল্লিমা সংসদে প্রথম জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তার মরদেহ। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তালতলা কবরস্থানে সমাহিত হন গুণী এই সঙ্গীত শিল্পী। জীবনব্যাপী তার সংগ্রাম ছিল মানুষের জন্য, মুক্তির জন্য, সমতার জন্য।
গান ছিল তার মাধ্যম, তা দিয়েই পৌঁছাতে চেয়েছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাই তো তিনি গণসঙ্গীত শিল্পী। প্রবল তারুণ্যে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক। তার বিদায়বেলা তাই বিয়োগলের সুর বেজে ওঠে, রাষ্ট্র জানায় সম্মান। শনিবার সকালে নিয়ে আসা হয় খিলগাঁয়ে পল্লিমা সংসদে। অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তার ভক্ত অনুরাগীরা। এত বর্ণাঢ্য কর্মজীবন আমি আর কোনো মানুষের কাছে দেখি নাই। এত নিকট থেকে দেখা একজন সংগ্রামী মানুষের জীবনালেখ্য আমি দেখেছি, অনেক কিছু শিখেছি। যোদ্ধা সহকর্মী সতীর্থরা শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তিনি বাংলাদেশের গণসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তার হঠাৎ চলে যাওয়া গণসঙ্গীত অঙ্গনের জন্য, সংস্কৃতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। গণমানুষের মাঝে তার সঙ্গীতের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন দীর্ঘদিন। মুক্তিযুদ্ধের একটা বাতি নিভে গেল, আজকে তার এটা মর্মাহত। খেটে খাওয়া মানুষের অধিকারের কথাগুলো গানে গানে তুলে ধরার মানুষকে আমরা হারালাম। খিলগাঁও মাটির মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কিংবদন্তি গণমানুষের এই শব্দ সৈনিক। তবে সর্বজনের জন্য যে সঙ্গীত রেখে গেলেন তা আরও অনেককাল বাঁচিয়ে রাখবে সঙ্গীতজ্ঞ ফকির আলমগীরকে। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর পার হলেও এখনও চামড়া শিল্প নগরীতে গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা। ব্যবসায়ীরা বলছেন কোরবানির বর্জ্যের চাপ সামাল দেয়া যাবে না। বিসিক বলছে বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে 2টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে পরিবেশ বিপর্যয় রোধ সম্ভব নয় অভিমত পরিবেশবিদদের। সানভীর রূপলের রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাইনবোর্ডে লেখা আছে বনায়নের জন্য নির্ধারিত স্থান, কিন্তু বাস্তবে ট্যানারির বর্জ্যের স্তূপ। পরিবেশ দূষণমুক্ত করতেই হাজারীবাগ থেকে সাভারে পরিকল্পিত ট্যানারি শিল্পনগরী গড়ে তোলা হয়। প্রকল্প শুরু হওয়ার 14 বছর পর পূর্ণাঙ্গ প্রস্তুতির ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের নিয়ে যাওয়া হয় সেখানে। কিন্তু খোলা জায়গায় বর্জ্য ফেলা, বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি মিশিয়ে দূষণের শিকার ধলেশ্বরী নদী। ওয়াটার প্ল্যান করছে, এগুলো তো কিছুই হচ্ছে না। গ্রামে তো থাকাই যায় না, বিকেলবেলা আরে গন্ধ। বিসিকের প্রকল্প পরিচালক জানান, শুকনো বর্জ্য রাখার জন্য এবছর নতুন 2টি ডাম্পিং ইয়ার্ড করা হয়েছে। কিছু কারখানা ছাড়বে, কিছু কারখানা সলিডের কাজ করবে। এরকমভাবে আমরা রেশনিং করে চেষ্টা করছি ম্যানেজ করার জন্য। ব্যবসায়ীরা বলছেন বর্জ্য ব্যবস্থাপনায় বিসিক যে ব্যবস্থা করেছে তা পর্যাপ্ত নয়। দীর্ঘমেয়াদী বা ডাম্পিং এর ব্যবস্থাপনার জন্য চিন্তা ভাবনা করতে হবে, আদারওয়াইজ চামড়া শিল্পনগরীর পরিবেশ মারাত্মকভাবে দূষণ করবে। পরিবেশবিদরা বলছেন ট্যানারি শিল্পনগরীর দূষণের বিষয়ে অনেক বছর ধরে সতর্ক করে আসলেও তেমন কাজে আসছে না। শিল্প মালিকদের যে দায়িত্ব তারা সেটা সঠিকভাবে পালন করবে, সততার সঙ্গে পালন করতে হবে। তাহলেই শুধুমাত্র আমরা ধলেশ্বরী নদীকে রক্ষা করতে পারবো। সারা বছরের চাহিদার অর্ধেকের বেশি সংগ্রহ হয় কোরবানির ঈদে। এই সময় 70 থেকে 80 লাখ পিস চামড়া প্রক্রিয়াজাত করতে অস্বাভাবিক চাপ বাড়ে। নতুন চামড়া শিল্পনগরের ঠিক পাশেই ধলেশ্বরী নদীর তীরে এই ময়লার ভাগারে টনকে টন পশুর বর্জ্য পড়ছে প্রতিদিনই। বিসিক বলছে যে এই বর্জ্য ব্যবস্থাপনা করে আধুনিকায়নের মাধ্যমে সেগুলোকে সম্পদে পরিণত করা হবে, কিন্তু ততদিনে এই ধলেশ্বরী কি তার পুরনো রূপ ফিরে পাবে নাকি আরেকটি বুড়িগঙ্গায় পরিণত হবে সেটি এখন দেখার বিষয়। সানভীর রূপল, সময় সংবাদ, সাভার, ঢাকা। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশের সমারোহ। দামও বেশ সস্তা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 700 টাকা পর্যন্ত। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ছিল ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের মীরকাদিম মৎস্য আড়ত। উপকূলীয় অঞ্চলে ধরা পড়া ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে এই অঞ্চলের সর্ববৃহৎ আড়তটিতে। শনিবার ভোর থেকেই ডাক উঠিয়ে বিক্রি হয় ইলিশ। 200 থেকে 250 গ্রামের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, আর 500 গ্রামের ইলিশের দাম কেজিতে হাঁকা হচ্ছে 600 থেকে 700 টাকা। তবে বড় ইলিশের দেখা নেই। জায়গায় জায়গায় ইলিশ মাছ পড়তেছে এবং লকডাউনের কারণে আমাদের এখানে পাইকার একদম সীমিত। দাম অনেক কম পাওয়া যায়, এই জন্য আমরা এই জায়গা থেকে মাছ কিনে নিয়ে যাই। দামে এখান থেকে মাছ নিয়ে অন্য বাজারে নিয়ে খুচরা বিক্রি করি। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভোগান্তির পরও সস্তায় বিক্রি হচ্ছে দেশি পাঙ্গাস, রুই, কাতলা। তবে আড়তে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। হাট এবং বাজারে
তরকারিপট্টি এগুলো কম বেশি খোলা থাকবে। ফজরের পর থেকে প্রতিদিন 2 ঘন্টা চলে জমজমাট বেচা বিক্রি। 1.5 একর জমির উপর শতাব্দী প্রাচীন এই মাছের হাটে রয়েছে 40টি আড়ত, সেখানে বিক্রি হচ্ছে নানা রকমের মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগামী 30 জুলাই সর্বশেষ চতুর্থ ধাপে প্রত্যাহার করা হচ্ছে বিধিনিষেধ। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, রাস্তায় বের হলে পরতে হবে মাস্ক। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ কমতে থাকায় মোট 4 ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল কাতার সরকার। ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত তৃতীয় ধাপের বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। এবার চতুর্থ ধাপের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়ার পালা। আগামী 30 জুলাই চতুর্থ ধাপের বিধিনিষেধও প্রত্যাহার করে নিচ্ছে কাতার। তবে বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি, রাস্তায় বের হলে বাধ্যতামূলক পরতে হবে মাস্ক। এদিকে বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ প্রবাসী বাংলাদেশিদের। মাস্ক পরিধান করতে হবে, বিভিন্ন যে পেনাল্টি শুরু করছে এটা মেনটেন করাই আমাদের কর্তব্য। আপনারা যারা এখনো ভ্যাকসিন দেন নাই, অতি সত্বর সবাই ভ্যাকসিন দিয়ে নেবেন। কাতারে গণহারে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকায় আক্রান্তের সংখ্যা কমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 25 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে বিনামূল্যে প্রায় 37 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। সময় সংবাদ, কাতার। ইতালিতে আগামী 6 আগস্ট শুক্রবার থেকে কিছু কিছু ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। বহুল আলোচিত গ্রিন পাস নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির ভ্যানিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্ট। ইউরোপের বহুল আলোচিত গ্রিন পাস শেষ পর্যন্ত ইতালিতে চালু হতে যাচ্ছে আগামী 6 আগস্ট থেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেনসা অধ্যাদেশটি জারি করেন। বার, রেস্টুরেন্টের ভেতরে বসা, জিম, সুইমিং পুল, জাদুঘর, সিনেমা হল, থিয়েটার, খেলার স্টেডিয়াম, বিয়ে ও শেষকৃত্য অনুষ্ঠানের ভেন্যুতে এই গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে আলোচিত আভ্যন্তরীণ ফ্লাইট ও দূরবর্তী ট্রেন ভ্রমণ সম্পর্কে এই অধ্যাদেশে কিছু না বলা হলেও পরবর্তী অধ্যাদেশে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে ইতালিতে এবছর নাইট ক্লাব বন্ধ থাকবে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিমান যাত্রী পরিবহনের ক্ষেত্রে যথারীতি আগের নিয়ম অনুসরণ করা হবে। তবে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ নাগরিকরা নিজ নিজ দেশের করোনা সার্টিফিকেট নিয়ে গ্রিন পাসের মতো সুবিধা বুক করতে পারবেন ইতালিতে। এরই মধ্যে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারের নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী 6 আগস্ট শুক্রবার থেকে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য সরকার এই সুন্দর পদক্ষেপ নিয়েছেন। এর মাধ্যমে করোনা ভাইরাস কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে আমরা মনে করি, এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা কাজকর্ম করতে পারবে। সরকারের এই সুন্দর পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। ইতালিতে সরকার যে গ্রিন পাসের সিস্টেম করছে, এই সিস্টেমের জন্য ইতালি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। গ্রিন পাসের জন্য আমাদের অনেক সচ্ছলতা বাড়বে। কাজের এই জায়গায় বা শপিং সেন্টারে কোনো দিকে গেলে আমাদের এই কাজ করা যাবে সুন্দরভাবে। গ্রিন পাস চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ দীর্ঘদিন বন্দীদশা থেকে আমরা মুক্তি পাবো এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। ইতালিতে ইতিমধ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে, আর এই টিকা কর্মসূচি জোরদার ও বিভিন্ন ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে রোম সরকার। যারা গ্রিন পাস আইন ভঙ্গ করবেন তারা 400 থেকে 500 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে কমপক্ষে 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় সিআরবির সবুজ অরণ্য রক্ষা করে অন্য কোথাও হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
সারা পৃথিবীতে 1 কোটিরও বেশি প্রবাসী বাস করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবেই বসবাস করেন 10 লাখেরও বেশি প্রবাসী। তাদের মন কিন্তু পড়ে থাকে বাংলাদেশে। বাংলাদেশের যে কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইস্যুতে তারা কিন্তু ভীষণ চিন্তিত থাকেন। চট্টগ্রামের ফুসফুস, সেই ফুসফুসের মধ্যে হাসপাতাল নির্মাণ করার একটি সিদ্ধান্ত হয়েছে। এইখানকার যারা প্রবাসী চিটাগনিয়ান আছেন তারা আজকে সচেতন নাগরিক সমাজ এবং হেল্পিং হ্যান্ড ফর চিটাগং এই সংগঠনের ব্যানারে তারা এক বিশাল মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। তারা বলছেন যে এই প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট না করে এখানে হাসপাতাল নির্মাণ করা হোক। শিরিষতলা চট্টগ্রামের যে ফুসফুস, যে সিআরবি এবং তৎসংলগ্ন যে এলাকাগুলো, সেই এলাকাগুলো চট্টগ্রামের বিপুল সংখ্যক জনসাধারণের একটা হাঁটার জায়গা, একটা প্রাকৃতিক বিনোদনের জায়গা। এটা একটা নেচার ক্রিয়েটেড একটা জায়গা। সেই জায়গাটাকে যাতে নষ্ট করা না হয়। চট্টগ্রামে এমন অনেক জায়গা আছে যেখানে হাসপাতাল নির্মাণ করা যায়। যুক্তরাষ্ট্রে যারা চিটাগংয়ের অধিবাসী রয়েছেন, প্রবাসী রয়েছেন, তাদের দাবি যে এই প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে নয়, হাসপাতালে প্রয়োজন আছে, হাসপাতাল অন্য কোথাও হোক। এই দাবিটি যেন সরকার মেনে নেয় এবং স্থানীয় যারা প্রশাসনের যারা আছেন তারা যেন এই দাবিটি মেনে নেয়, সেটি এখন তাদের চাওয়া। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নেই কোলাহল, নেই সৈকতের বালিয়াড়িতে হাজার হাজার মানুষের পদভার, তাই ডালপালা মেলেছে সাগরলতা। খুদে কাঁকড়ার দল বালিয়াড়িতে যেন আঁকছে অপরূপ আলপনা। দীর্ঘ মেরিন ড্রাইভের চারদিকে সবুজের সমারোহ, পাহাড়ের শুকনো ঝর্ণায় ফিরেছে পানি, সবুজ অরণ্যে উঁকি দিচ্ছে দুষ্টু বানরের দল। লকডাউনের বর্ষায় কক্সবাজারের প্রকৃতি সেজেছে নিজের রূপে। নিঃসঙ্গ সৈকতে প্রকৃতির এমন খবর জানাচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। করোনায় নীরব হয়ে গেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের কোথাও নেই মানুষের হৈ হুল্লোড়, এতে যেন প্রকৃতি ফিরেছে নিজের আসল রূপে। পর্যটকদের হৈ হুল্লোড়ে ঢাকা পড়ে যাওয়া ঢেউর দল যেন নিঃশ্বাস নিচ্ছে প্রাণ ভরে। বালিয়াড়ির দখল নিয়েছে সবুজ সাগরলতা, বালুচরে বল বানিয়ে প্রকৃতির আলপনার কাজ করছে খুদে কাঁকড়ার দল। দীর্ঘ মেরিন ড্রাইভ, এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়। পাহাড়ে শোভা পাচ্ছে এখন সবুজের সমারোহ। পাহাড়ের গায়ে সবুজ ডালপালায় ছড়াচ্ছে লতা পাতা, সেই সঙ্গে ফুটছে ফুলও। পাহাড়ের গা বেয়ে শুকনো ঝর্ণায় ফিরেছে পানি। যে পাহাড়ে দীর্ঘ সময় দেখা যায়নি পশু পাখি, সেই পাহাড়ের সবুজ অরণ্যে এখন দেখা মিলছে দুষ্টু বানরের দল। এমন দৃশ্য শেষ কবে কে দেখেছে? কাঁকড়ার নকশাগুলো, এগুলো তো আসলে মানুষজন নামলে আমরা সচরাচর দেখতেই পাই না। ধরতে গেলে টুরিস্টদের খুব বেশি একটা আনাগোনা নাই, যার কারণে এখানে প্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো সেগুলো বাড়তেছে। যে প্রকৃতি আমরা এখন দেখতে পাচ্ছি, সেই প্রকৃতিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবে প্রকৃতি রক্ষায় সবাইকে নিয়ে উদ্যোগ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। সৈকতের যে এলাকাগুলো আবার সবুজে সুশোভিত হয়েছে, সেই এলাকাগুলো যাতে সংরক্ষণ করা যায়, এই বিষয়ে যারা কাজ করেন বিশেষজ্ঞ, তাদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কোলাহল ও দূষণমুক্ত পরিবেশ বিদ্যমান রাখা গেলে পর্যটন শিল্প হবে বহুমাত্রিক আর সম্ভাবনাময়, এমন মত সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাপান থেকে এলো 2.5 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। 21 কোটি ডোজের জন্য চুক্তি করেছে সরকার। করোনায় আরও 195 জনের প্রাণহানি। টিকা না দিলেও অক্সিজেন পাঠালো ভারত। বিশেষ ট্রেনে এলো 200 টন। প্রধানমন্ত্রীর আহ্বানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া 250 আইসিইউ ভেন্টিলেটর দেশে। এবং কঠোর বিধিনিষেধেও ফেরিতে ঢল, সড়কে গাড়ি ও মানুষের চাপ। নানা অজুহাতে বের হচ্ছেন অনেকে, মোড়ে মোড়ে চেকপোস্টে কঠোর নজরদারি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।